তো এটা শুরু করা যাক। আচ্ছা, তো পস্টুলেট 2টা দেখো আমি এখানে লিখে রেখেছি, জাস্ট এক্ষুনি লিখে রাখলাম। আমি জাস্ট এখানে এটা স্টেট করছি, কারণ এটা জাস্ট লেখাবো, আমি লিখে রেখেছি। মানে এটা এইটা হচ্ছে কি অ্যাজ ইট ইজ দ্য পস্টুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্স, যেটা বলছে যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল there is a corresponding linear operator in quantum mechanics which are Hermitian অথবা eigenfunctions of a Hermitian operator form a complete set। তাহলে কি লিখেছে, বলা আছে যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ আর হারমিশিয়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শুরু করার আগে আমি তো আরেকটা জিজ্ঞাসা করলাম না, তোমাদের আগের দিন থেকে কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারো, কিছু কি কনফিউশন, কোনো ডাউট কিছু আছে সেটা বলতে পারো। ভালো করে কোয়ান্টাম মেকানিক্সটা পড়ো, মানে এটাই কাজে লাগবে আলটিমেটলি মানে যারা এই লাইনে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ কিছু বলছো না যখন, তাহলে শুরু করা যাক। তাহলে বলছি যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ আর হারমিশিয়ান। আচ্ছা, তাহলে এখানে অনেকগুলোই কথা আছে যেগুলো বোঝা যাচ্ছে না, অনেকগুলোই কথা আছে। যেমন হচ্ছে প্রথমত ক্লাসিক্যাল অবজারভেবল কি, মানে প্রথমত বোঝা যাচ্ছে না যে ক্লাসিক্যাল অবজারভেবল কি এইটা, তারপরে অপারেটর কি, তারপরে লিনিয়ার অপারেটর কি, আচ্ছা, আর তারপরে হচ্ছে হারমিশিয়ান কি, ঠিক আছে। আচ্ছা, আবার অথবা দ্য আইগেন ফাংশনস অফ এ হারমিশিয়ান অপারেটর ফর্ম এ কমপ্লিট সেট। তাহলে আইগেন ফাংশন কি আর কমপ্লিট সেট কি, এরকম অনেকগুলোই এখানে টার্মস আছে যেগুলো কিন্তু আমরা জানি না। তাহলে এই প্রত্যেকটা জিনিস আজকে এক এক করে বুঝবো। অবশ্যই হারমিশিয়ান অপারেটরটা এখন থেকেই বলে দিচ্ছি যে হারমিশিয়ান কথাটা আজকে বুঝবো না, এটা বেশ কিছুটা পরে ক্লাসে গিয়ে বুঝতে হবে, কারণ এটা একটু কম্পারেটিভলি মানে কঠিন কনসেপ্ট আর কি। তো সেজন্য সেইটা বলবো না, বাট বাকি সব কিছু আমরা বলে দেবো এবং তারপরে মেনে নেব যে বাকি সব কিছু জানি, এবং সেগুলো যদি হয় তাহলে সেই অপারেটরটা হারমিশিয়ান হয়, ফর দ্য টাইম বিং ওটা আমরা মেনে নেব। আচ্ছা, তাহলে এক এক করে শুরু করা যায়। তাহলে প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল। ক্লাসিক্যাল অবজারভেবল ক্লাসিক্যাল অবজারভেবলস এটা কি, মানে ক্লাসিক্যাল অবজারভেবলস হচ্ছে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে মেজার করা যায়। যেমন কি, যেমন পজিশন, মোমেন্টাম, এনার্জি, তারপরে তোমার পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, অ্যাঙ্গুলার মুভমেন্ট, ডাইপোল মুভমেন্ট এটসেট্রা। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে ফিজিক্যালি মেজার করা যায়, মানে বা যে কোনো ক্লাসিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে ক্লাসিক্যালি মেজার করা যায়, এটাও বলতে পারো, ঠিক আছে। তাহলে লিখে দিই যে দ্য physical quantities that can be observed or measured, that can be observed or measured, that can be observed or measured are called classical observables। আচ্ছা, যারা পরে আসে তাদের জন্য বলছি, যারা কেউ পরে জয়েন করলে আমি আজকে পস্টুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্সটা বলে দেবো, এবং সেটা পস্টুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্সের সাথে আরও অনেক কিছু বলতে হয়, অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলো ক্লিয়ার করতে হয়। তো এইটা অথবা এই ওপরে যেটা লিখেছি অর দিয়ে যেটা লিখেছি যে কোনো একটাই বলতে হবে। এইটা হচ্ছে দ্য পস্টুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্স অ্যাজ ইট ইজ। তো এটা যদি পড়ি তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো টার্ম আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না, তো সেই টার্মগুলো এক এক করে আজকে বুঝবো, এবং সেখানে ওই অপারেটর, লিনিয়ার অপারেটর, এগুলো খুবই বড় কনসেপ্ট, এগুলোর ওপরেই পুরো কোয়ান্টাম মেকানিক্স দাঁড়িয়ে আছে। তো এই ব্যাপারগুলো সব জানবো, ঠিক আছে। তার মধ্যে প্রথমে যেটা বলছিলাম যে ক্লাসিক্যাল অবজারভেবল কি, মানে যে কোনো কোয়ান্টিটি, মানে যে কোনো ক্লাসিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে মেজার করা যায়, ফিজিক্যালি মেজার করা যায় বা দেখা যায়, সেটাই হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল। যেমন কি,
some common examples of classical observables are position, momentum, angular momentum, তারপরে এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আমি জাস্ট কয়েকটা লিখে দিচ্ছি আর কি। পোটেনশিয়াল এনার্জি, তারপরে ডাইপোল মোমেন্ট, এটসেট্রা। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে তাহলে এখানে কি বলা হচ্ছে যে এই ক্লাসিক্যাল ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। তার মানে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলের জন্য কোয়ান্টাম মেকানিক্সে একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে অপারেটর। মানে এই ক্লাসিক্যাল অবজারভেবলকে তো আমি বারবারই বলছি ক্লাসিক্যাল কোয়ান্টিটি, তাহলে এটা কোয়ান্টাম মেকানিক্সের সাথে কী করে রিলেটেড সেইটা একটু বুঝতে হবে। আচ্ছা দেখো, সেটা কি করে করা যায়, সেটার ব্যাপার হচ্ছে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে তোমাকে পজিশন এবং মোমেন্টামসের টার্মসে লিখতে পারতে হবে। মানে পজিশনটা ইটসেলফ পজিশন, আচ্ছা মোমেন্টাম আছে, মোমেন্টামটা ইটসেলফ মোমেন্টাম, ঠিক আছে? আচ্ছা এবারে এইপরে এই মানে যেটা পজিশন আর মোমেন্টাম সেটা ইটসেলফ পজিশন মোমেন্টাম হলো। তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাকে পজিশন আর মোমেন্টামের টার্মসে লিখতে পারতে হবে। কাইনেটিক এনার্জি সেটাকে পজিশন অথবা মোমেন্টামসের টার্মসে লিখতে পারতে হবে। যেমন কি কাইনেটিক এনার্জি কী হয়, কাইনেটিক এনার্জি হয় px²/2m। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি কী হয়, সেটা তো ইটসেলফ অ্যাজ এ মানে ফাংশন অফ পজিশন হয়, সেটা তো সিস্টেম টু সিস্টেম ডিপেন্ড করে, সেইভাবে চেঞ্জ হবে ওর ফাংশনাল ফর্মটা। ডাইপোল মোমেন্ট কী হয়, কিউ ইন্টু আর হয়, মানে চার্জ ইন্টু ডিসপ্লেসমেন্ট, তার মানে সেটা পজিশন। মানে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে পজিশন বা মোমেন্টামের টার্মসে লিখতে পারতে হবে। ওয়ান্স আমরা সেটা লিখে ফেলবো, তারপরে আস্তে আস্তে বুঝবো যে কী করে কোয়ান্টাম মেকানিক্সের সাথে এটা রিলেটেড হচ্ছে। আচ্ছা তাহলে an important point to note that the classical observable can be expressed in terms of components of position and momentum। এটা আচ্ছা কম্পোনেন্ট কেন বললাম, কারণ যদি তোমার 1 ডাইমেনশন হয় তাহলে কম্পোনেন্টের ব্যাপার নেই, যদি 2D বা 3D হয় তাহলে শুধু পজিশন তো থাকবে না, তার 3টে কম্পোনেন্ট 2টো কম্পোনেন্ট এরকম থাকবে। সেজন্য আমি একটা জেনারেলি বললাম, মানে পুরোটা কমপ্লিট করার জন্য। তো কম্পোনেন্ট অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম, মানে পজিশন মানে ধরো এক্স ওয়াই জেড, মোমেন্টাম হচ্ছে px py pz, এইভাবে লিখতে পারতে হবে। ঠিক আছে? যেমন কি, যেমন ধরো মানে যদি আমি বলি পজিশন ইন 1 ডাইমেনশন, পজিশন ইন 1 ডাইমেনশন সেটা এক্স অর ওয়াই অর জেড এইভাবে হয়। আচ্ছা আর পজিশন ইন 3 ডাইমেনশন হলে কি হবে, পজিশন ইন 3D সেটা হয় হচ্ছে, সেটাকে যদি আমি আর দিয়ে দেখাই সেটা হয় হচ্ছে আই এক্স, যেখানে আইটা হচ্ছে ইউনিট ভেক্টর, এক্সটা হচ্ছে এমনি, আর প্লাস এমনি ভেক্টর। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে জে ওয়াই
প্লাস কে জেড, এটা হয়। তারপরে তোমার হচ্ছে মোমেন্টাম ইন 3D, সেটা কি হবে, সেটা হচ্ছে পি, সেটাও একই রকম আইপিএক্স প্লাস জে পিওয়াই প্লাস কে পিজেড, এটা। তারপরে তোমার কাইনেটিক এনার্জি যদি করি, কাইনেটিক এনার্জি ইন 1D, সেটা কি হয়, সেটা হচ্ছে পিএক্স और पी और पीजेड। আর কাইনেটিক এনার্জি ইন, না কাইনেটিক এনার্জি নয়, এটা তো সরি কাইনেটিক এনার্জি নয়, কাইনেটিক এনার্জি তো দেখাবো না, কাইনেটিক এনার্জি পি দিয়ে দেখালে হবে না। কাইনেটিক এনার্জি হচ্ছে নর্মালি আমরা যেটা দেখাই যে টি দিয়ে, ধরো টি এক্স, সেটা হয় হচ্ছে পি এক্স স্কোয়ার বাই 2i/m, যেখানে পি এক্সটা মোমেন্টাম, এই যে উপরে লিখেছি এটা পি। আর যদি 3D হয় তাহলে সেটা টি, সেটা হবে হচ্ছে পি এক্স স্কোয়ার বাই 2i/m। কাইনেটিক এনার্জি তো ভেক্টর কোয়ান্টিটি নয়, কারণ এটা পি এক্স স্কোয়ার আছে, তাই না, এটা তো স্কেলার, তাহলে সেই জন্য ওই আই টি এক্স জে টি ওয়াই নিশ্চয়ই ওরকম কিছু হবে না। তাহলে এটা হবে টি এক্স, তারপরে তোমার মানে 3Dটাই হবে টি 3D, পি এক্স স্কোয়ার বাই 2i/m পি ওয়াই স্কোয়ার বাই 2i/m প্লাস পি জেড স্কোয়ার বাই 2i/m, এইটা। আচ্ছা, আবার যে নতুন আসলে আর একবার বলে দিচ্ছি, তো অনেক তোমরা দেরি করছো কেন? দেখো, আমি আজকে বলছি যে আমি পস্টুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্সটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো পস্টুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্সটাকে যদি স্টেট করি, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি এরকম একটা স্টেটমেন্ট দাঁড়ায়, যে স্টেটমেন্টটার ক্ষেত্রে যদি একটু দেখা যায় যে বেশিরভাগ মানে টার্মসই এখনো অবধি জানা নেই, তো সেই প্রত্যেকটা টার্মস ধরে ধরে আজকে ডিফাইন করা হচ্ছে, মানে আজকে বোঝা হবে। যেমন হচ্ছে প্রথমত ক্লাসিক্যাল অবজারভেবল কাকে বলে। এবার ক্লাসিক্যাল অবজারভেবল হচ্ছে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে ক্লাসিক্যালি মেজার করা যায়, মানে ফিজিক্যালি মেজার করা যায় বা অবজার্ভ করা যায়, তাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল। যেমন যে কোনো কোয়ান্টিটি, পজিশন, মোমেন্টাম, এনার্জি এক্সেট্রা, মানে যে কোনো কোয়ান্টিটি আর কি। তো এবং কোয়ান্টাম মেকানিক্সের ব্যাপারটা হচ্ছে, বা যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে পজিশন আর মোমেন্টামসের টার্মসে লিখতে পারতে হবে। যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে পজিশন বা মোমেন্টামের টার্মসে লিখতে পারতে হবে। তো সেটা কী করে লেখা যায় সেটাই আস্তে আস্তে দেখবো। তার আগে ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে কীভাবে লেখা যায় সেটা একটু বুঝে যাচ্ছি, তারপরে কোয়ান্টাম মেকানিক্সের সাথে রিলেট করব। তো এইগুলো হচ্ছে মোটামুটি এই ক্লাসিক্যাল অবজারভেবল, কয়েকটা জাস্ট উদাহরণ দিচ্ছিলাম, এরকম তো প্রচুর আছে। তাহলে তাহলে কাইনেটিক এনার্জিকে এরকমভাবে লেখা যাবে, পজিশন মোমেন্টামকে এইভাবে লেখা যাবে আর কি। তারপরে পোটেনশিয়াল এনার্জি যদি বলি, পোটেনশিয়াল এনার্জি ইন 1D, মানে পোটেনশিয়াল এনার্জি জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে পজিশনের ফাংশন হয়। তাহলে এটা আইদার ভিএক্স হবে, অর ভিওয়াই হবে, অর ভিজেড হবে, এইভাবে হবে আর কি। এটা জেনারেলি পজিশনের ফাংশন হয়, এবং সেটা হচ্ছে সিস্টেম টু সিস্টেম ডিফার করে, ঠিক আছে, প্রবলেম টু প্রবলেম ডিফার করে। সেই জন্য এর কোনো ফাংশনাল ফর্ম ইন জেনারেল লেখা যায় না, যেটা কাইনেটিক এনার্জির ক্ষেত্রে লেখা যায়। এটা যেমন প্রবলেম হবে সেই অনুযায়ী ফাংশনাল ফর্মটা চেঞ্জ হয়। আর তাহলে পোটেনশিয়াল এনার্জি ইন 3D, এটা কি হবে, এটাকে জেনারেলি লেখা হয় VXYZ, মানে ভি অ্যাজ এ ফাংশন অফ XYZ, এইটা। তাহলে টোটাল এনার্জি কি হবে, টোটাল এনার্জি যদি আমি বলি ইন 1D, তাহলে সেটাকে এইভাবে বলতে পারি E1D। সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি 1D প্লাস V1D, মানে এটা ছিল কাইনেটিক এনার্জি TX অথবা TY হতে পারতো, অথবা TZ হতে পারতো, আর ওগুলো লিখিনি, মানে এটা হচ্ছে 1D এরকম। তাহলে সেটা হয়ে যাবে px স্কোয়ার বাই 2i/m, যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর বলি, প্লাস vx এটা। আর যদি সেটাই টোটাল এনার্জি ইন 3D কি হবে, T3D প্লাস V3D, তাহলে এটা হচ্ছে px স্কোয়ার বাই 2i/m প্লাস
py স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস pz স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস বি এক্স ওয়াই জি, এইভাবে হবে। ঠিক আছে, এইটা তাহলে একই রকমভাবে ডাইপোল মোমেন্ট লেখা যাবে কিউ ইন্টু এক্স অথবা কিউ ইন্টু ওয়াই অথবা কিউ ইন্টু জেড। এবার ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে সেটাকে যদি 3D-তে লেখো তাহলে ওই আই কিউ এক্স প্লাস জে কিউ ওয়াই সেরকমভাবে লেখা যাবে আর কি। হ্যাঁ, আর সেইভাবে হবে। তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টামকেও জেনারেলি ওই ঠিক আছে আমি লিখে দিই, কারণ এগুলো পরে খুবই কাজে লাগবে। পার্টিকুলারলি ডাইপোল মোমেন্ট না লিখে অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখি। তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ধরো আমি এটা ডিরেক্টলি 3D-তে লিখছি, তাহলে তো 1D বোঝা যাবে। 3D-তে কি হয়, এল হয় হচ্ছে জেনারেলি আমরা জানি যে আর ক্রস পি। আচ্ছা, আর 3D-তে লিখে এসেছি, এই যে আর পিটাও 3D-তে লিখে এসেছি, তাহলে এই দুটো ভেক্টর কোয়ান্টিটির ক্রস প্রোডাক্ট হবে। তাহলে এবং এলটাকে আবার কি করে লেখা যায়, এল যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি সেটাকে ওরকমভাবে আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড ক্রস আই পি এক্স প্লাস জে পি ওয়াই প্লাস কে পি জেড, এটা হয়। আচ্ছা, এবার এটাকে আমরা কি করে লিখতে পারি, এই দুটোর যদি মানে ক্রস প্রোডাক্ট থাকে তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারি, এটাকে জাস্ট ডিটারমিনেন্ট ফর্মে এইভাবে লিখতে পারি, আই জে কে এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড, এভাবে লিখতে পারি। আর যেখানে এক্স এগুলোর ওপরে না দিয়ে আমি জাস্ট ইউনিট ভেক্টরগুলোর ওপরে ক্যাপগুলো দিই। এই ক্যাপটা আমি কেন এখন অ্যাভয়েড করছি, কারণ একটু পরেই আমাদের কোয়ান্টাম মেকানিক্সে এই ক্যাপের ভীষণ ব্যবহার আছে, কিন্তু সেইটার এই ক্যাপটা তো আলাদা। এই ক্যাপটা তো আমরা ইউনিট ভেক্টর বোঝাতে দিই, সেই জন্য আমি ইউজ করছিলাম না। ঠিক আছে, সেটা তখন বলে দেওয়া যাবে। তো সেই জন্য আমি ক্যাপগুলো মানে কিছু দিতে চাইছিলাম না। ঠিক আছে, এটা তো একটাকে ঠিক করে লেখা যায়, তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে এইটা মানে এবার এটাকে কী করে করতে পারি, মানে কী করে এটাকে সিম্পলিফাই করতে পারি, তাহলে এই আই ইন্টু ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, আচ্ছা, তারপরে প্লাস জে ইন্টু এক্স পি জেড মাইনাস জেড পি এক্স প্লাস কে ইন্টু এটা হবে হচ্ছে, এটা উল্টে যাবে, এখানে প্লাস দিয়েছি মানে এটা উল্টে যাবে, মানে এটা তো হওয়া উচিত যে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই মাইনাস জে ইন্টু এক্স পি জেড মাইনাস জেড পি এক্স, তাহলে আমি যেহেতু এখানে প্লাস দিয়ে দিচ্ছি তার মানে উল্টে যাবে আর কি। তাহলে এটা হয়ে যাবে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, তারপরে এটা আবার প্লাস কে ইন্টু তাহলে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, তাহলে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স এইটা। তাহলে এবার এই দিক থেকে বাঁ দিকে কী আছে, আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড আছে, তাহলে সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্লিয়ারলি এই এল এক্সটা হবে, যদি কম্পেয়ার করি আবার করছি, এল এক্সটা হবে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, আচ্ছা এল ওয়াইটা হবে হচ্ছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড অ্যান্ড এল জেডটা হবে হচ্ছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এভাবে যাবে।
ঠিক আছে? আচ্ছা, এবার এটা কেন করলাম, এগুলো খুব দরকার হবে। মানে দেখো, যেটা আমি বলছিলাম যে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে পজিশন বা মোমেন্টামের টার্মসে লিখতে পারতে হবে। এবার পজিশন আর মোমেন্টামটা ইটসেলফ পজিশন মোমেন্টাম, সেটা নিয়ে ভাবতে হবে না। তাহলে তারপরে ওই কাইনেটিক এনার্জিটা তো একটা বোঝা গেছিলো যে কী করে আমরা পজিশন মোমেন্টামের টার্মসে লেখা হচ্ছে। কাইনেটিক এনার্জিকে দেখো পুরোটাই মোমেন্টামের টার্মসে কিন্তু লিখতে পারা যাচ্ছে। একই রকমভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়ান্টিটি ইন কোয়ান্টাম মেকানিক্স, এটা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। সেই অ্যাঙ্গুলার মোমেন্টামে দেখো কিন্তু পজিশন আর মোমেন্টামসের মানে টার্মসে লিখতে পারা গেল, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রত্যেকটা কম্পোনেন্টকেও লিখতে পারা গেল। তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, সেটাকেও লিখতে পারা যাবে। তাহলে এবার পজিশন আর মোমেন্টাম যদি লিখতে পারা যায়, এবার দেখবো যে কোয়ান্টাম মেকানিক্সে পজিশন বা মোমেন্টামের একটা ফাংশনাল ফর্ম আছে। তাহলে আমি প্রত্যেকটা যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকেই তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল ফর্ম দিয়ে লিখতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এইবার আমরা ওই অ্যাকচুয়াল যে কী করে এই ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ক্লাসিক্যাল অবজারভেবল কী করে কোয়ান্টাম মেকানিক্সের সাথে রিলেট হচ্ছে সেইটা বোঝার চেষ্টা করি। সেই রিলেশনটাকেই বলা হয় অপারেটর। মানে ক্লাসিক্যাল যেটা কোয়ান্টাম মেকানিক্সে যেটা ক্লাসিক্যাল অবজারভেবল, তারই করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল ফর্ম, মানে ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা ক্লাসিক্যাল অবজারভেবল, যেটা বারবার বলছি, তারই করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল ফর্ম, এটাকে বলা হয় অপারেটর, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। যে অপারেটরের একটা ম্যাথামেটিক্যাল ফর্ম থাকে, এবং সেই ম্যাথামেটিক্যাল কারণ কোয়ান্টাম মেকানিক্সটা কি, এর আগে যখন কোয়ান্টাম মেকানিক্স স্যার পড়িয়েছে আগের ক্লাসেই তো প্রথম ওয়েভ ফাংশনে ঢুকেছে, বা তার প্রথম ক্লাসে যখন বলা হয়েছিল যে কোয়ান্টাম মেকানিক্স কেন দরকার হয়েছিল, কোয়ান্টাম মেকানিক্স ইজ এ ম্যাথামেটিক্যাল টুল। মানে 19শ শতাব্দীর শেষের দিকে দেয়ার আর লট অফ ফেনোমেনা যেগুলোকে দেখা গেল যে তখনকার যে এক্সিস্টেন্স ক্লাসিক্যাল মেকানিক্স সেটা দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না, তার জন্য একটা নতুন ম্যাথামেটিক্যাল টুলের দরকার হয়েছিল, যেটার নামই কোয়ান্টাম মেকানিক্স। মানে ইট ইজ আ কমপ্লিটলি ম্যাথামেটিক্যাল নিউ ম্যাথামেটিক্যাল টুল। মানে কোয়ান্টাম মেকানিক্স ইজ পিওরলি ম্যাথামেটিক্যাল। তো যেটা বলছি যে ক্লাসিক্যাল অবজারভেবল তার একটা করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল ফর্ম থাকবে, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যাথামেটিক্যাল ফাংশন বা ম্যাথামেটিক্যাল ফর্ম বলতে পারো থাকবে, যেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। মানে বাই দ্য অপারেটর ক্লাসিক্যাল অবজারভেবল কোয়ান্টাম মেকানিক্সের সাথে রিলেট করে, মানে রিলেশনটা হয় ভায়া দ্য অপারেটর। ঠিক আছে, তাহলে এইবার আমরা পড়বো যে হোয়াট ইজ অপারেটর। তাহলে নেক্সট হচ্ছে অপারেটর। আচ্ছা, অপারেটর তাহলে কি বলি, যেটা বললাম, an operator is a mathematical rule which is represented by a symbol that acts on a function to give any other function which can be same or different. এটা কি বললাম, এটা বুঝতে পারবো আস্তে আস্তে। তাহলে অপারেটর কি, অপারেটর ইজ এ ম্যাথামেটিক্যাল রুল, যেটা এতক্ষণ বললাম, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই এ সিম্বল দ্যাট অ্যাক্টস অন এ ফাংশন টু গিভ এনি আদার ফাংশন হুইচ ক্যান বি সেম অর ডিফারেন্ট। মানেটা কি, মানে এই যে এতক্ষণ ধরে যা সব বলে আসলাম যে অপারেটর হচ্ছে একটা মানে ওই যে ক্লাসিক্যাল অবজারভেবল তার একটা ম্যাথামেটিক্যাল ফাংশন থাকবে, তার ম্যাথামেটিক্যাল ফর্ম থাকবে, যেটাকেই আমি অপারেটর বলছি। আচ্ছা, তাহলে সেই মানে এটাকে অপারেটর কেন বলা হয়, মানে নামের যথার্থতা কি বা ওই ম্যাথামেটিক্যাল ফাংশনটা কি করছে। মানে ধরো বলছি যে এ হচ্ছে আমার একটা অপারেটর, এবং কোয়ান্টাম মেকানিক্সে এই অপারেটরকে দেখানো হয় এই মাথায় ক্যাপ সাইন দিয়ে। মাথায় ক্যাপ থাকা মানে ওটা একটা অপারেটর। আচ্ছা, এই অপারেটর
একটা কাজ করছে একটা ফাংশন এফ এর ওপরে, ধরো সেটাকে আমি বলছি এফ এক্স। এই এটা এফ এক্স এর ওপরে কাজ করে, মানে একটা মানে কি বলবে, একটা এফ এক্স এর উপরে কাজ করে এফ এক্স দিতে পারে অর এফ প্রাইম এক্স কিছু একটা দিতে পারে, মানে যে কোনো একটা দিতে পারে। তাহলে এই এটাকে বলা হচ্ছে অপারেটর। এবার সেটা এফ এক্সকেই ফিরিয়ে দেবে নাকি অন্য ফাংশন দেবে তার উপরে ডিপেন্ড করে এবার আলাদা অনেক কিছু মানে অনেক ফিজিক্যাল ব্যাপার আছে, সেগুলোতে আমরা এক এক করে আসবো। এবার মানে ধর আমি বলছি যে লেট আস কনসিডার এই এফ এক্স, এইটা ধরো আমি বলছি সাইন কে এক্স, আর এ সেটা হচ্ছে ধরো আমি যে কোনো একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, মানে ধরো ডিডিএক্স বলছি এটা। তাহলে এটা এফ এক্স এর ওপর এইভাবে কাজ করবে, মানে এরকম বলা হয় যে অপারেটর ইজ অপারেটিং অন এ ফাংশন, মানে কথাটা হচ্ছে এইটা, ইজ ওয়ার্কিং অন এ ফাংশন বা অপারেটিং অন এ ফাংশন। আচ্ছা দেখ, অপারেটর সবসময় বাঁ দিকে থাকবে, এই যে আমি ঠিক যেভাবে লিখেছি এ এফ এক্স, কখনোই এফ এক্স এ হবে না, সবসময় অপারেটরটা বাঁ দিকে থাকবে, অপারেটর সবসময় বাঁ দিক থেকে ফাংশনের উপর কাজ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা আমি এক এক করে আসবো, আরও অনেক কিছু বলার আছে, এক এক করে আসবো, আপাতত এটা দেখ। তাহলে এখানে এ মানে হচ্ছে গিয়ে ডিডিএক্স, এটা কাজ করছে সাইন কে এক্স এর উপরে, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে কে কস কে এক্স। তাহলে এটা কি হলো, এটাকে তো আলাদা কোনো ফাংশন দিল, মানে এফ প্রাইম এক্স, আমি কিন্তু এফ প্রাইম এক্স মানে এটা আলাদা কিছু ফাংশন দিল, এটা তো মানে এটা হয়তো মিলে গেল ডিডিএক্স ইউজ করার জন্য, এটাকেই আমরা এফ প্রাইম এক্স বলি, মানে আমি বলতে চাইছি এটা আলাদা কোনো ফাংশন দিল আদার দ্যান দ্য সাইন কে এক্স, ঠিক আছে এইটা। আচ্ছা তারপরে ধরো আরও হতে পারে, ধরো আমি বলছি এফ এক্সটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার আলফা এক্স, তাহলে সেক্ষেত্রে এই ডিডি এক্স এটা যদি এফ এক্সের উপরে কাজ করে তাহলে এটা কি দেবে, আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স দিল, তার মানে এটা হচ্ছে আলফা আলফা এক্স দিল, তার মানে এটা আলফা এফ এক্স দিল, এরকম, ঠিক আছে, অ্যান্ড সো অন, এরকম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অপারেটর, এটাকে বলে অপারেটর। আচ্ছা তাহলে এবার কি অপারেটর হতে পারে, অনেক রকমের অপারেটর হতে পারে, মানে সেরকম লিখি তাহলে সাম common examples of such mathematical operators are, প্রথমত যেটা বললাম এক্ষুনি যেটা বললাম সেটাকে বলে ডিফারেন্সিয়েটিং অপারেটর, এটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি, ভীষণ জায়গায় লাগবে, অনেক জায়গাতেই লাগবে আর কি। তো ডিফারেন্সিয়েটিং অপারেটর যেটা করি, যেটা বেসিক্যালি ডিডিএক্স এইটা। তারপরে একটা ভীষণ ইম্পর্টেন্ট অপারেটর যেটা আমরা পড়বো গ্রেডিয়েন্ট অর ডেল অপারেটর। গ্রেডিয়েন্ট আর ডেল অপারেটরটাকে দেখতে এইরকম, উল্টো ডেলটা, এটাকে বলা হয় ন্যাবলা, ঠিক আছে, যে এইটাকে, এটার উচ্চারণ হচ্ছে ন্যাবলা। আচ্ছা তাহলে ডেল অপারেটর এইটাকে লেখা হয় আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড, ঠিক আছে, এইভাবে লেখা হয়। আচ্ছা এইটা মানে হচ্ছে বেসিক্যালি এই ডেল এক্স মানে হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস আমার এই অপারেটর আর এই ইউনিট ভেক্টর সবসময় কে ডেল ডেল জেড, মানে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড মানে হচ্ছে বেসিক্যালি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড এইটা। আচ্ছা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট অপারেটর, সেটাকে বলা হয়
ল্যাপ্লেশিয়ান অপারেটর or ডেল স্কোয়ার অপারেটর, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটাকে হচ্ছে বলা হয় এইভাবে, এটা তাহলে স্কোয়ার হয়ে গেলে আর ভেক্টর কোয়ান্টিটি থাকবে না, স্কেলার হয়ে যাবে এটা। তার মানে এইটা বেসিক্যালি আসে হচ্ছে এই ডেল ডট ডেল, মানে দুটো স্কেলার ভেক্টরের স্কেলার প্রোডাক্ট থেকে, এই ডট প্রোডাক্ট থেকে এটা। তাহলে এইটা, এবং এটা যদি করা হয় তার মানে এই যে এইটার এই উপরে যেটা লিখেছি সেই দুটো ডট প্রোডাক্ট, মানে সেটা করে যেটা দেখা যায় এটা আসে হচ্ছে del 2 বাই del x স্কোয়ার প্লাস del 2 বাই del y স্কোয়ার প্লাস del 2 বাই del z স্কোয়ার, এটা হয়ে যায়। এটা সিম্পল করলেই দেখা যায় আর কি, এটা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন ইজ এ অপারেটর, যেমন কি, যেমন হচ্ছে ধরো ইন্টিগ্রেশন অপারেটর, ইন্টিগ্রেশন অপারেটর হতে পারে, সেটা হচ্ছে এইটা হতে পারে 1 ডাইমেনশন হতে পারে, 2 ডাইমেনশন হতে পারে, 3 ডাইমেনশন হতে পারে, এইটা মানে যে কোনো ম্যাথামেটিক্যাল ফাংশন ইজ অপারেটর, মানে সেটা যা খুশি হতে পারে। প্লাস মানে অ্যাড করছো, এটা একটা অপারেটর, মাইনাস করছো একটা অপারেটর, মাল্টিপ্লাই করছো, মানে যে কোনো ম্যাথামেটিক্যাল ফাংশন সেটা একটা অপারেটর। আচ্ছা, তারপরে ধরো স্কোয়ারিং অপারেটর, সেটাকে এইভাবে দেখাতে পারি আমরা এইটা। তারপরে ধরো অনেক কিছু, ধরো হচ্ছে স্কোয়ার রুট অপারেটর এইটা। তারপরে হচ্ছে গিয়ে এই অপারেটরগুলো দেখবে মানে ট্রান্সলেশনাল অপারেটর, এগুলো আসলে অনেক পরে দেখা যাবে, বাট দেখা যেতে পারে। ট্রান্সলেশনাল অপারেটরটা কেমন সেটা বলছে, সেটাকে হচ্ছে TH এইভাবে দেখানো হয়। এটা কি করে, এটা কি করছে যে ইফ TH operates on a function fx, আমি বলছি, তাহলে কি করে, TH fx এর উপর কাজ করে fx কে fx প্লাস h এ নিয়ে যায়, এইটা করে, ঠিক আছে। তখন এটাকে বলে মানে h অ্যামাউন্ট ট্রান্সলেট করে, এটাকে বলে ট্রান্সলেশনাল অপারেটর। তারপরে ধরো আইডেন্টিটি অপারেটর হতে পারে, আইডেন্টিটি অপারেটর, মানে এগুলো তোমাদের এখন একটুখানি জানি না তোমরা কতটা রিলেট করতে পারা কথা, কিন্তু আরও যত কোয়ান্টাম মেকানিক্সের দিকে এগোবে, হ্যাঁ, মানে স্যার দেখবে রিপ্রেজেন্টেশন ইন কোয়ান্টাম মেকানিক্স বলে পড়াবে, আর তখন বুঝতে পারবে যে ইটস নাথিং বাট দ্য ম্যাট্রিক্স, মানে প্রত্যেকটা অপারেটর হচ্ছে একটা ম্যাট্রিক্স, প্রত্যেকের একটা ম্যাট্রিক্স ফর্ম আছে, ঠিক আছে। তো যেমন ধরো এই আইডেন্টিটি অপারেটর ধরো সেটাকে আই দিয়ে দেখানো হয়, আই। তাহলে আইডেন্টিটি অপারেটর যদি ফাংশনের উপর কাজ করে, কি করে, এটাকে ফাংশনে ইটসেলফ এটাই রেখে দেয়, এটা হচ্ছে একটা আইডেন্টিটি অপারেটর, ঠিক আছে। যেখানে আমি বলতে পারি এই আইডেন্টিটি অপারেটরটাকে দেখতে 1 0 0 0 1 0 0 0 1 এরকম দেখতে পাই, ঠিক আছে, এইটা। তারপরে ধরো আমি বলছি যে পারমুটেশন বা প্যারিটি অপারেটর, আগে বলি প্যারিটি অপারেটর কি করে, এটাকে পাই দিয়ে দেখানো হয়। এটা কি করে, এই পাইটা যদি fx এর উপরে কাজ করে তাহলে f কে -x এ নিয়ে চলে যায়। এটা পাই অপারেটরের এমন একটা ফাংশনাল ফর্ম থাকবে যেটা fx এর উপর কাজ করে f কে -x এ নিয়ে চলে যাবে, হ্যাঁ, এরকম। আরও এরকম মানে দের লট অফ হাজার অপারেটর আছে যেটা এরকমভাবে দেখানো যায়, ঠিক আছে। এইবার আসি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল অপারেটর বা লিনিয়ার অপারেটর। মানে অপারেটর বোঝা গেল, অপারেটর হচ্ছে মানে যে কোনো ম্যাথামেটিক্যাল টুল তুমি বলতে পারো সেটা হচ্ছে একটা অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর কি করে, অপারেটর একটা ওয়েভ ফাংশন, মানে একটা ফাংশনের উপর, একটা ম্যাথামেটিক্যাল ফাংশনের উপর কাজ করবে, মানে ওয়ার্ক করবে বা অপারেট করার ফলে সেটা সেই ফাংশনকেও ফিরিয়ে দিতে পারে, আবার অন্য কোনো ফাংশনও দিতে পারে,
এবার কী দেবে না দেবে তার উপর ডিপেন্ড করে কোয়ান্টাম মেকানিক্সে আমরা কাকে কী বলবো সেটাতে আমরা একটু পরে আসছি, কিন্তু আপাতত অপারেটরটা বোঝা গেল। এবং দেখা গেল যে বিভিন্ন রকম অপারেটরের ফর্ম হয় বিভিন্ন রকম আর কি, যে কোনো ম্যাথামেটিক্যাল ফাংশনই হচ্ছে একটা অপারেটর, এটা দেখা গেল। আরও অনেক উদাহরণ হয়, আমি আর সেসবে গেলাম না, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে দেখি যে লিনিয়ার অপারেটর কাকে বলে। কারণ ওই যে সেই যদি আবার ফিরে যাই ওই পসলেট 2 এর এটাতে স্টেটমেন্টটাতে, তাহলে দেখবে এরপর যেটা নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে লিনিয়ার অপারেটর। আচ্ছা, লিনিয়ার অপারেটর কী হবে এটাকে লিখেই দেখাই, তাহলে বুঝতে পারবে যে লেট আস কনসিডার টু arbitrary functions f1 and f2 and an arbitrary constant c, then an operator a is said to be a linear operator if কি হবে যদি এটা f1 প্লাস f2 এর উপরে কাজ করে af1 প্লাস af2 এরকমভাবে আলাদা আলাদা করে দেয়, অ্যান্ড এই এটা সি ইন্টু f1 ধরো বা সি ইন্টু f2ও হতে পারতো, এইটার উপরে কাজ করে যদি সি ইন্টু এ ইন্টু f1 এরকম যদি দেয়, তাহলে বলবো যে যদি এই দুটো কন্ডিশনকে সাইমালটেনিয়াসলি ওবে করে তাহলে বলবো যে এ হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। বা ধরো এরকমভাবে যদি মানে এই দুটোকে একসাথে আমি যদি মানে টুগেদার এইভাবে দেখাতে পারো যে এটা যদি c1f1 প্লাস c2f2 এইটার উপর কাজ করে c1af1 প্লাস c2af2 এইটা যদি দেয়, তাহলে একসাথে দুটোই কন্ডিশন ওবে হয়ে গেল, স্যাটিসফাই হয়ে গেল এটার মাধ্যমে। যদি এটা দেয় তাহলে তখন বলবো এ হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, ঠিক আছে। এবার এটার কয়েকটা এক্সাম্পল করলে বুঝতে পারবে। যেমন ধরো, ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার, মানে ধরো তোমার কাছে যদি এরকম একটা ফাংশন থাকে c1f1 প্লাস c2f2, তাহলে তার উপরে এ অপারেটরটা, আমি বারবার বলছি অপারেটর সবসময় বাঁ দিকে থাকবে, বাঁ দিক থেকে অপারেটর ফাংশনের উপরে কাজ করবে। এবার একসাথে যদি দুটো অপারেটর থাকে তখন কি হবে সেটা আসছে। আপাতত ভাবো যে একটা অপারেটর যেটা সবসময় ফাংশনের বাঁ দিকে থাকবে, তুমি কিন্তু কখনোই এটাকে এরকমভাবে লিখতে পারো না, মানে অপারেটর মানে সেগুলো আমরা আসবো অনেক ডিটেলিংয়ে, বাট আমি বলছি তুমি কখনোই এরকমভাবে লিখতে পারো না যে c1f1 প্লাস c2f2 তারপরে এ আছে, ও ঠিক আছে আমি মানে এটাকে তার মানেই হচ্ছে এটা c1f1 c2f2 উপর কাজ করছে না, c1 এ সবসময় ফাংশনের বাঁ দিকে থাকবে। মানে এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে যেটা মানে ম্যাট্রিক্সে, যেমন ম্যাট্রিক্সে তুমি এ বি তাকে কি বি এ লিখতে পারো, সব ক্ষেত্রে তো লিখতে পারো না, যেটা আমরা মাল্টিপ্লিকেশনে 2 × 3 মানে 3 × 2 তুমি লিখতে পারো, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কি সেটা লিখতে পারো? লিখতে পারি না তো আমরা সবসময়, মানে সব ক্ষেত্রে তো সেটা সত্যি না, মানে ইন জেনারেল আমরা লিখতে পারি না। তেমন অপারেটরের ক্ষেত্রেও কিন্তু যেটা যেখানে আছে সেটাকে সেখানে লিখতে হবে, তুমি মানে মানে যে কোনোভাবে তোমার নিজের মতো করে লিখতে পারো না। যদি লিখতে পারো সেটা আলাদা কন্ডিশন, সেটা ডিটেলিংয়ে আমরা যাবো, ঠিক আছে, কিন্তু ইন জেনারেল লিখতে পারো না। তাহলে এটা হচ্ছে গিয়ে লিনিয়ার অপারেটর। তাহলে এবার এক্সাম্পল দিয়ে বোঝানো যাক, যে এক্সাম্পলটা নিয়েছিলাম প্রথমে সেটা দিয়ে দেখানো যায় যে লেট আস কনসিডার এই এ হচ্ছে ধরো ডিডিএক্স, এইটা এটা দেখা যাক এটা কি লিনিয়ার অপারেটর হয় কি হয় না। তাহলে ওই বলছি যে ইফ f1x and f2x are two arbitrary
functions and C1 and C2 are two arbitrary constants, তাহলে আমরা কি লিখতে পারি? a c1 f1x প্লাস c2 f2x, এইটা মানে হচ্ছে বেসিক্যালি a মানে হচ্ছে ddx c1 f1x প্লাস c2 f2x, এটা লিখতে পারি। আচ্ছা, এটা মানে কি হবে? এই ddx তো আমরা তো জানি ডেরিভেটিভ এমন একটা ফাংশন যেটা শুধুমাত্র x কে উপরে কাজ করবে, c1 c2 তো কনস্ট্যান্ট, তাহলে c1 c2 এর উপরে তো ওটার কোনো মানে ওটা তো c1 c2 কে কিছু করবে না, সেটা তো জানি। তাহলে এটাকে আমরা সিম্পলি লিখতে পারি নর্মাল আমাদের ম্যাথামেটিক্যাল নলেজ থেকে, যেটা c1 ddx অফ f1x প্লাস c2 ddx অফ f2x, এইভাবে লিখতে পারি। তার মানে এটাকে জাস্ট লিখতে পারলে যে c1 ddx মানে কি a f1x প্লাস c2 a f2x, এটা লিখতে পারলে তার মানে দেন ddx is a লিনিয়ার অপারেটর, এইটা ঠিক আছে। আচ্ছা, এবার যদি এরকম হয় যে ইফ এ হচ্ছে একটা স্কোয়ার রুট অপারেটর, দেন কি হবে? তাহলে এটা কি হবে? a c1 f1x প্লাস c2 f2x, এইটা তার মানে এটা হয়ে যাবে, ধরো এটা 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 কিভাবে লিখবে? এটা হয়ে যাবে রুট ওভার c1 f1x, তাই তো? মানে এর যদি ফর্মটা বসিয়ে দাও সেটা বেসিক্যালি রুট, তো তাহলে রুট ওভার f1x প্লাস মানে c1 f1x প্লাস c2 f2x, এইটা মানে কি লিখতে পারো c1 রুট ওভার f1x প্লাস c2 রুট ওভার f2x, এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি না। তার মানে অবশ্যই আমি c1 a f1x প্লাস c2 a f2x এটা লিখতে পারছে না। তার মানে দেন a, যেটা হচ্ছে একটা স্কোয়ার রুট, ইজ নট এ লিনিয়ার অপারেটর। ঠিক আছে। আচ্ছা, আরো বলছি, ধরো ইফ এটা যদি স্কোয়ার হয় তাহলে কি হবে? তাহলে স্কোয়ারিং অপারেটর যদি হয় তাহলে c1 f1x প্লাস c2 f2x, এইটা তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে c1 f1x প্লাস c2 f2x, তার স্কোয়ার হবে। তার স্কোয়ার যদি হয় তাহলে এটাকে কি এরকমভাবে লিখতে পারো যে c1 f1x তার স্কোয়ার প্লাস c2 f2x তার স্কোয়ার, এভাবে কি লিখতে পারো? লিখতে পারি না। তার মানে a স্কোয়ার ইজ নট এ লিনিয়ার অপারেটর। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা দেখাবে তো যে শো দ্যাট a হচ্ছে দিস ইজ লিনিয়ার অপারেটর অর নট। ঠিক আছে, এইটা তাহলে এবার এখানে ওই তাহলে মানে এইভাবে মানে এরকমভাবে দেখা যায় যে কোন অপারেটর লিনিয়ার আর কোন অপারেটর লিনিয়ার নয়।
আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যেটা আমি প্রথমে বলছিলাম যে ঠিক আছে অপারেটর বোঝা গেল, ক্লাসিক্যাল অবজারভেবল বোঝা গেল, এবার কি করে এই ক্লাসিক্যাল অবজারভেবল আর অপারেটর একে অপরের সাথে রিলেটেড সেটা বোঝা গেলেই বোঝা যাবে কি করে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড হচ্ছে। ঠিক আছে, সেটা দেখা যায়। তাহলে নেক্সট হচ্ছে how to find the quantum mechanical operator corresponding to a classical observable। ঠিক আছে, এটা দেখা যায়। তাহলে প্রথমে কি করতে হবে? তাহলে প্রথম স্টেপ হচ্ছে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে এক্স ওয়াই যে মানে পজিশন অথবা মোমেন্টামের কম্পোনেন্টে লিখে ফেলে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1, express the classical observables in terms of components of position and momentum। যেমন ধরো মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা বললাম, এটা তো দেখিয়ে আসলাম, এটা এখানে আর এটার উদাহরণগুলো দেখাচ্ছি, এটা একটু আগে তো দেখিয়ে আসলাম, ঠিক যেভাবে দেখিয়েছি ওরকম। আচ্ছা, তারপরে স্টেপ 2টা কি? স্টেপ 2 হচ্ছে রিপ্লেস এই এক্স ওয়াই অর জেড অ্যান্ড পিএক্স পিওয়াই or pz in their quantum mechanical form। সেটা মানে কি? মানে এই এক্সটা, এই এক্স অপারেটর মানে ইটসেলফ এক্স, ওয়াই অপারেটর মানে ইটসেলফ ওয়াই, and z operator মানে itself z, but px মানে হচ্ছে minus ih cross del del x। এইটা হচ্ছে px এর কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ফর্ম, মাইনাস ih cross del del x। এইটা প্রুফ নেই, এটা মেনে নিতে হবে। ঠিক আছে, এটা মেনে নিতে হবে। আচ্ছা, তারপরে পি ওয়াই মানে হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল ওয়াই, আর পি জেড মানে হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল জেড। এইটা এইবার ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ যতদিন কোয়ান্টাম মেকানিক্স পড়বে এইটা মনে রাখতে হবে, এগুলো বেসিক, এটা মনে রাখতেই হবে। এবং কখন এটা হচ্ছে এগুলো আরও ডিটেলে কদিন পরে স্যার বলবে। এই পুরো জিনিসটা আমরা যা করি আজ অবধি যা যা করে এসেছো সবই আমরা পজিশন রিপ্রেজেন্টেশনে করেছি, যেটাকে বলা হয় শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশন। শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশনে পজিশন ইজ পজিশন, পজিশনের কোনো আলাদা ফর্ম নেই, বাট বাকি সব কিছুকে ইন টার্মস অফ পজিশন লিখে ফেলতে হবে। মানে মোমেন্টাম, মানে আমি তো বলছি ক্লাসিক্যাল অবজারভেবলকে পজিশন আর মোমেন্টামের ফর্মসে লিখতে হবে। আচ্ছা, মোমেন্টামের ইটসেলফ একটা পজিশনাল ফর্ম আছে যেটা যে লিখে ফেলেছি, তার মানে কি যে কোনো কিছুতেই ইন টার্মস অফ পজিশন লিখে ফেলছি। এবং এটা কখন? এটা হচ্ছে দিজ আর ইন শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশন। আমরা যা কিছু করি সব কিছু আমরা পজিশন রিপ্রেজেন্টেশনে করি, যেটাকে বলা হয় শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, যেখানে পজিশন ইজ পজিশন এবং বাকি সব কিছুকে পজিশনের মতো করে পজিশনের টার্মসে লিখতে হবে। যে মোমেন্টামগুলোকে দেখো পজিশনের টার্মসে লিখেছি। ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে পজিশন আর মোমেন্টামের কম্পোনেন্টে লিখে ফেলি,
তারপরে পজিশন আর মোমেন্টামের কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মটা লিখি। এবার যেহেতু আমরা এই শোরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে আছি, সেখানে পজিশন ইজ পজিশন, বাট মোমেন্টামের কোয়ান্টাম মেকানিক্যাল ফর্ম হলো এইগুলো। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট বলে দিই যে দিস আর ইন Schrodinger's position representation. Schrodinger's position representation. ঠিক আছে, এইটা। আচ্ছা, স্টেপ 3 হচ্ছে তাহলে কি, তাহলে তুমি এবার ফাইনাল ফর্মটা পেয়ে গেলে। তাহলে প্রথমে পজিশন মোমেন্টামের টার্মসে লিখলে, তারপরে পজিশন মোমেন্টামের কোয়ান্টাম মেকানিক্যাল ফর্ম লিখে ফেলবে, ব্যাস এটাই সব থেকে ফাইনাল ফর্ম, আর হবে। এইবার দেখবো যে দিস আর হারমিশিয়ান আর নট, যেটা আমরা অনেক পরে ডিফাইন করবো, প্রথমেই বলে দিয়েছি। এই হারমিশিয়ান নিয়ে এখন কথাবার্তা বলা যাবে না, এখনো 2-3-4 ক্লাসের পরে গিয়ে হারমিশিয়ান নিয়ে কথা বলতে হবে। যদি হারমিশিয়ান হয় তাহলেই সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল অপারেটর, আর যদি না হয় দে আর নট কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তাহলে সেই জন্য তাহলে এই থার্ড স্টেপটা আমরা এখন দেখবো না, ওটা অনেক পরে দেখবো, কিন্তু এটা কমপ্লিটনেসের জন্য বলে রাখছি যে কি করে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে ডিফাইন করতে হবে স্টার্টিং ফ্রম দ্য ক্লাসিক্যাল অবজারভেবল। তাহলে স্টেপ 3 হচ্ছে চেক whether the operator is Hermitian or not. ঠিক আছে, তাহলে এবার কিছু উদাহরণ দেখা যাক যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, তাহলে মানে আচ্ছা ঠিক আছে, সাম এক্সাম্পল দেখা যাক। যেমন বললাম যে পজিশন মোমেন্টামটা তো বলেই ফেলেছি, তাহলে এবার কাইনেটিক এনার্জি দিয়ে, পজিশন মোমেন্টাম বলে ফেলেছি, ওটা দিয়ে আর ওটা আর বলছি না। ঠিক আছে, কাইনেটিক এনার্জি দিয়ে শুরু করছি। তাহলে কাইনেটিক এনার্জিটা কি হবে, ধরো T1D, সেটা বলেছিলাম px²/2m, তার মানে px মানে ধরো এটা তো px/2m, এটা হবে তো। এই px মানে কি, মানে এটা হচ্ছে প্রথমত স্টেপ 1 হলো। স্টেপ 2তে কি হবে, স্টেপ 2তে আমি দেখবো যে px এর ফর্ম কি, -i×del∇ যেটা আমি বলেছি এখন মেনে নিতে হবে। বা এখানে যেহেতু আমার ওই একটাই মানে x দিয়ে লিখছি, আর আলাদা কোনো পার্শিয়াল কিছু নেই, মানে আলাদা কোনো ভেরিয়েবল নেই, তাহলে আমি এটাকে ddx দিয়ে লিখি, আর মানে পার্শিয়াল ডেরিভেটিভ লেখার দরকার নেই, ddx হলো। তাহলে আমার সেক্ষেত্রে এবার স্টেপ 2টা করে ফেলি। তাহলে T1Dটা হয়ে যাবে 1/2m ddx ডট ddx px ডট px, তার সাথে -i² একটা স্কোয়ার আছে, এটা ঠিক করে লিখি। তাহলে T1Dটা হবে হচ্ছে তোমার হচ্ছে 1/2mটাকে লিখে দিলাম, আর হচ্ছে ওই -i² তার স্কোয়ার হয়ে যাবে করে ddx ডট ddx, এটা হবে। তাহলে এটা হয়ে গেল -i² মানে হচ্ছে এই মানে বেসিক্যালি -h², তাহলে -h²/2m, আর এইটা হয়ে যাবে ddx d2/dx²। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে 1Dতে কাইনেটিক এনার্জি অপারেটর। তাহলে কাইনেটিক এনার্জি অপারেটর ইন 1D যদি লিখতে বলা হয় তাহলে কিন্তু এটা হয়ে গেল। কিভাবে আসলে দেখতে হবে তো, যেভাবে আমি এবার আমাকে দেখতে হবে যে T1Dটা হারমিশিয়ান কি হারমিশিয়ান না, সেটা স্টেপ 3তে দেখতে হবে। যদি হয় হারমিশিয়ান, যদি হয় তাহলে বলবো ওটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, বাট বারবারই বলছি ওই স্টেপটা আজকে আমরা দেখছি না। তাহলে স্টেপ 1 আর 2 দেখো, তাহলে এটা ছিল স্টেপ 1, আর নেক্সট হলো স্টেপ 2।
তাহলে কি হলো, স্টেপ 1-এ আমি কাইনেটিক এনার্জি অপারেটরকে পজিশন অথবা মোমেন্টামের কম্পোনেন্টের ফর্মে লিখে ফেললাম। তারপরে পজিশন আর মোমেন্টামের যে মেথড কোয়ান্টাম মেকানিক্যাল ফর্ম সেটা দিয়ে রিপ্লেস করবো, সেটা করলে এটা হবে। তাহলে একই রকমভাবে কাইনেটিক এনার্জি ইন 3D কি হবে, সেটা হবে হচ্ছে ওই px² / 2m প্লাস py² / 2m প্লাস pz² / 2m, এটা হবে। তাহলে এটাকে এরপর এটা হলো স্টেপ 1। স্টেপ 2-তে ফর্মগুলো লিখতে হবে। এটা যদি করি তাহলে এটা আসে হচ্ছে -h² / 2m del2/del x² প্লাস del2/del y² প্লাস del2/del z², এরকম দেখতে আসে। ঠিক আছে, এটা পুরো কোয়ান্টাম মেকানিক্যাল ফর্ম, তাই অপারেটর দিয়ে লেখা যায়, এটা হবে। ঠিক আছে, এইভাবে। তাহলে এইভাবে সব চেঞ্জ করা যাবে। তাহলে টোটাল এনার্জি অপারেটরে টোটাল এনার্জি সেখান থেকে কি হয়, টোটাল এনার্জি যেটা টোটাল এনার্জি, হ্যাঁ মানে এটা মানে ইন 3Dতেই বলছি, ইন 3D লিখে দিচ্ছি, 3D 1D যা খুশি হোক, আপাতত 3D লিখছি। টোটাল এনার্জির যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর না, সেটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর। যেটা H দিয়ে দেখানো হয়, মানে কাইনেটিক এনার্জিকে কাইনেটিক এনার্জি অপারেটর বলা হয়, পজিশনকে পজিশন অপারেটর, মোমেন্টামকে মোমেন্টাম অপারেটর, এগুলো বলা হয়। বাট টোটাল এনার্জির যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সেটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটাকে H দিয়ে দেখানো হয়। তাহলে সেটা কি হবে, সেটা T প্লাস V হবে। এবার ভিটা তো আমি বারবারই বলেছি, ওটার কোনো ফাংশনাল ফর্ম প্রবলেম টু সিস্টেম টু সিস্টেম আবার চেঞ্জ হবে। আপাতত ভি মানি মানে পোটেনশিয়াল এনার্জি মানি সেটা হচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করবে, ওইভাবে লিখে রাখাই ভালো। তাহলে এটা হবে, তাহলে এই টিটা হচ্ছে -h² / 2m del2/del x² প্লাস del2/del y² প্লাস del2/del z², এইটা হবে। প্লাস ভিটাকে ধরো ওই x y z এইভাবে লিখে রাখবো, হ্যাঁ ওটার ফর্মটা জানি। আচ্ছা, যখন আমি ওখানে বিভিন্ন অপারেটরের এক্সাম্পল বলেছিলাম, তখন উপরে গিয়ে একটু দেখো, এই del2/del x² প্লাস del2/del y² প্লাস del2/del z², এটাকে আমি বলেছিলাম ডেল স্কোয়ার অপারেটর বা বলেছিলাম ল্যাপ্লেশিয়ান অপারেটর, এটা বলেছিলাম। তাহলে সেই জন্য এটাকে লিখে রাখা যায় যে -h² / 2m ডেল স্কোয়ার ডেল স্কোয়ার অপারেটর প্লাস ভি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটরের ফর্ম কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম যা লিখে রেখেছিলাম সেটাও বের করে নেওয়া যাবে। অ্যাঙ্গুলার মোমেন্টামটা দেখো কি করে বের করা যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর ওই যে এল এক্স, এইটা হচ্ছে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। এখন এই যে আগে বের করে রেখে এসেছিলাম ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই হয়েছিল, ঠিক আছে, ইউনিট ভেক্টর ইন্টু ওটা হয়েছিল না, ইউনিট ভেক্টরগুলো তো ঠিক আছে 1, তাহলে ওটাও কিন্তু এল এক্সটা হয়েছিল যে অপারেটর ফর্মে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আগে মানে পজিশন আর মোমেন্টাম দিয়ে আমি লিখে ফেললাম। তাহলে পজিশন মোমেন্টাম দিয়ে লিখে ফেলেছি, তাহলে সেখান থেকে মানে ওই যে যেখানে ওই বাঁ দিক ডান দিক কম্পেয়ার করে এল এক্স এল ওয়াই এল জেড এগুলো লিখে এসেছিলাম আগে। তাহলে এখান থেকে ওই মানে তাহলে এল এক্স মানে এসেছিলো ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। তাহলে প্রথমে এটা স্টেপ 1 যে একটা ক্লাসিক্যাল অবজারভেবল যেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এল এক্স, সেটাকে আমি পজিশন আর মোমেন্টামের ফর্মে লিখে ফেললাম। এরপরে পজিশন আর মোমেন্টামের কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মটা লিখবো। পজিশন ইজ পজিশন আর মোমেন্টামটা লিখে জেনে ফেলেছি এখন। তাহলে এটা করলে এরকম দাঁড়াবে যে আই এইচ ক্রস ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই। এইটা হবে হচ্ছে এখন মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ফর্ম। একই রকমভাবে এল ওয়াইকেও লিখতে পারো। এল ওয়াইটা হয়েছিল জেড পি এক্স মাইনাস এক্স
জেড প্রত্যেকটা কিন্তু অপারেটর ফর্মে আছে, যেটা প্রত্যেকের মাথায় ক্যাপ। এটা হয়ে যাবে আইএইচ প্লাস জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড। এটা অবশ্য অপারেটর ফর্মে এখন লিখে দিয়েছি, আর এইগুলো আর দিতে হবে না, এইখানে আর ক্যাপগুলো দেওয়ার দরকার নেই। এইটা অ্যান্ড এল জেডটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই পিএক্স, সেটা হয়ে যাবে এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স। এইটা প্রতিটার একটা মাইনাস থাকে সামনে, ঠিক আছে? এরকমভাবে লেখা যায়। তাহলে এইভাবে বোঝা গেল ক্লাসিক্যাল অবজারভেবলের সাথে কী করে কোয়ান্টাম মেকানিক্স জুড়লো। আচ্ছা, এবার আবারও সেই স্টেটমেন্ট টুটাতে ফিরে যাবে, কারণ একবার একটুখানি আর একবার প্রথম দিতে যাবে। তারপরে এখানে কি বলেছিল যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ আর হারমিশিয়ান। তাহলে ক্লাসিক্যাল অবজারভেবল কি বোঝা হয়ে গেল, অপারেটর কি, লিনিয়ার অপারেটর কি বোঝা হয়ে গেল, হারমিশিয়ান বারবারই বলেছি, এখন কথা বলবো না, এখনো দেরি আছে। এবার পরেরটায় আসা যায়। পরেরটায় বলছে অথবা আইগেন ফাংশন অফ এ হারমিশিয়ান অপারেটর ফর্ম এ কমপ্লিট সেট। তাহলে এবার হোয়াট অ্যাবাউট দ্য আইগেন ফাংশন, এইগুলো একটু ভালো করে বোঝা যাক যে আইগেন ফাংশন কাকে বলে এবং আদার সমস্ত ব্যাপারগুলো এর আশপাশটা একটু বুঝে নেওয়া যাক, তারপরে আজকে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আইগেন ফাংশন। আইগেন ফাংশন যাওয়ার আগে আরো জেনারেল ব্যাপারটাকে বলি, এটাকে বলে আইগেন ভ্যালু ইকুয়েশন। আইগেন ভ্যালু ইকুয়েশন মানে বলছে যে ইফ এ ইজ অ্যান অপারেটর, বা এইভাবে লিখে দেবো যে let us consider an operator A and a function f such that এটা f এর উপরে কাজ করে আলফা ইন্টু এফ দিল, দেন f is said to be an eigenfunction of operator A with the eigenvalue operator A with the eigenvalue alpha। মানে কি বলছে, বলছে যদি A একটা অপারেটর যেটা একটা যে কোনো আরবিট্রারি ফাংশন এফ এর উপরে কাজ করে যদি এরকম একটা ইকুয়েশন দেয়, তাহলে সেই ইকুয়েশনটাকে প্রথমত বলে আইগেন ভ্যালু ইকুয়েশন। এটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। যদি এরকম একটা ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো এটা আইগেন ভ্যালু ইকুয়েশন মেনে চলছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে এই এফ is said to be the eigenfunction of the operator A with the eigenvalue alpha। তার মানে alpha is the eigenvalue আর f হচ্ছে eigenfunction of operator A, ঠিক আছে? এবং এই A আর f এরা একটা eigenvalue ইকুয়েশন মেনে চলছে, যেটা হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর কিছু এক্সাম্পল দেখা যাক। let us consider, ধরো এই এ আমি বলছি ডিডিএক্স, যেটা প্রথম থেকে বলছিলাম, অ্যান্ড এফ হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স। তাহলে এই এটা এফ এর ওপরে কাজ করে কি দেবে, ডিডিএক্স ই টু দি পাওয়ার আলফা এক্স, মানে আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স, তার মানে আলফা এফ ফিরিয়ে দিল, মানে ওই ফাংশনটাকেই ফিরিয়ে দিতে হবে উইথ সাম কনস্ট্যান্ট ভ্যালু, মানে উইথ সাম কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে বলবো আইগেন ভ্যালু
আর যদি ওই ফাংশনটাই মানে সেম ফাংশনটাই যদি ফিরিয়ে দেয় উইথ সাম কনস্ট্যান্ট, তাহলে বলবে এটা আইগেন ফাংশন অফ দ্যাট অপারেটর, এবং সেক্ষেত্রে বলবো সেই ইকুয়েশনটা আইগেন ভ্যালু ইকুয়েশন, মানে এটা আদার কোনো ফাংশন দিলে হবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটা বলা যেতে পারে যে দেন এফ যেটা হচ্ছে e⁴ x is an eigenfunction of ddx operator with the eigenvalue alpha। ঠিক আছে, এটা বলা যেতে পারে এরকম। এবার তুমি এটা ddx এর বদলে d2/dx² হতে পারতো, বা আরো অন্য অনেক কিছুই হতে পারতো। আচ্ছা, যেমন ধরো এটা হলো, আচ্ছা যদি ইফ এফটা যদি sin kx যদি হয়, তাহলে কি হবে? তাহলে এটা এফ এর উপরে কাজ করা মানে বেসিক্যালি ddxটা sin kx এর উপরে কাজ করছে, মানে এটা কি দেবে? k cos kx দেবে, k cos kx দেবে, তার মানে এটা k fx এর সাথে সমান নয়, মানে f নয়। এটা k একটু f কে দিল না, তো এটা তো cos আছে, এটা sin দিয়ে শুরু করেছিলাম, তার মানে কিন্তু sin kx is not an eigen function of operator a of operator a। আর যদি আইগেন ফাংশন না হয় তাহলে আইগেন ভ্যালু মানে বের করার কোনো দরকার নেই। ঠিক আছে, তার মানে যে e⁴ টা কিন্তু আইগেন ফাংশন অফ অপারেটর a ছিল, কিন্তু এই sin kx is not an eigen function of operator a। তার মানে যে কোনো ফাংশনই যে আইগেন ফাংশন হবে এরকম কোনো মানে কোনো একটা পার্টিকুলার অপারেটরের এরকম ব্যাপার না, সেটা ডিপেন্ড করবে ফাংশনাল ফর্ম এবং অপারেটরটা কি তার উপরে ডিপেন্ড করে এই জিনিসগুলো হবে। যদি হয় তাহলে তার আইগেন ভ্যালু ইকুয়েশন মেনে চলছে, তাহলে আইগেন ফাংশন হবে। আইগেন ফাংশন হলে আইগেন ভ্যালুর কনসেপ্টটা আসছে, যদি আইগেন ফাংশন না হয় তাহলে আইগেন ভ্যালুর কোনো ব্যাপার নেই। তাহলে এই পার্টিকুলার কেসে যেমন জাস্ট লিখতে হবে যে f equals to sin kx is not an eigenfunction of operator a which is ddx। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আইগেন ভ্যালুর এই ব্যাপারগুলো দেখানো যায়। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে যেমন ধরো মানে আর আইগেন ভ্যালু ইকুয়েশন হলো। আচ্ছা ঠিক আছে, আর এইভাবে অপারেটর কী করে কাজ করে এটা বললাম। আচ্ছা, এরপরে একটু এই কমপ্লিট সেট নিয়ে কথা বলা যায়। তারপরে কয়েকটা দেবো, মানে কয়েকটা আর কি হোমওয়ার্ক দেবো বা একটা দুটো প্রবলেম করবো, করলে হয়ে যাবে। এরপর তাহলে নেক্সট হচ্ছে কমপ্লিট সেট। কমপ্লিট সেট, আচ্ছা কমপ্লিট সেট জিনিসটা কি? মানে এটা হচ্ছে আগের দিন স্যার বলেছিল না অর্থ নর্মালাইজ বা অর্থোগোনালাইজ, এই কথাগুলো বলেছিল না। কমপ্লিট সেট মানে হচ্ছে মানে বলছে যে আইগেন ফাংশনস অফ এ হার্মিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তার মানে দেখো, তার মানে মানে বলতে চাইছে যে মানে দেয়ার উইল বি সাম ফাংশনস, মানে কিছু ফাংশন থাকবে যারা হার্মিশিয়ান অপারেটরের আইগেন ফাংশন। তার মানে হার্মিশিয়ান অপারেটরের সাথে মানে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটা হার্মিশিয়ান, মানে কোনো একটা অপারেটর যেটা হার্মিশিয়ান সেটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। সেটা আমরা ওই স্টেপ 1, 2, 3 তে বারবারই বললাম। তাহলে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের যদি কিছু আইগেন ফাংশন থাকে, তার মানে কি কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটাই আইগেন ভ্যালু ইকুয়েশন মেনে চলছে, তার মানে তার একটা সেট অফ আইগেন ফাংশন আছে। সেই আইগেন ফাংশনগুলো কমপ্লিট সেট তৈরি করে। মানে কি? মানে সেই আইগেন ফাংশনগুলো একে অপরের সাথে অর্থ নর্মালাইজড, মানে আইগেন ফাংশনগুলো নিজেরা নর্মালাইজড ফাংশন এবং একে অপরের সাথে অর্থগোনাল। সেই যদি সেটা হয় তাহলে সেটাকে বলছি যে তারা একটা কমপ্লিট সেট তৈরি করে। ঠিক আছে,
তার মানে এই কমপ্লিট সেটকে দেখানো হয় এরকমভাবে, এইভাবে সাই এন। যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে একটা সেট অফ ফাংশনস, সেট অফ ফাংশনস or সেট অফ আইগেন ফাংশন যদি হয়, সেট অফ আইগেন ফাংশনস, তাহলে এইটা মানে দিস উইল ফর্ম এ কমপ্লিট সেট, মিনস জিনিসটাকে এরকমভাবে দেখানো হয় যে এই যে ডেল্টা আই জে উইল বি ইকুয়ালস টু 1 when I equals to j আর equals to 0 when I not equals to j। মানে এই এই ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এগুলো এইটা তো স্যার আগের দিন বলেছে, এগুলো কী সব, এগুলো নিয়ে তো অনেক কথা হয়েছে, যে সাই আই স্টার সাই জে ডি টাউ উইল বি ইকুয়ালস টু 1 when I equals to j equals to 0 when I not equals to j। এইটা তার মানে এইটা মানে হচ্ছে নর্মালাইজড, এইটা মানে হচ্ছে অর্থোগোনাল। যদি এই প্রত্যেকটা মানে এই যেখানে এই এন মানে হচ্ছে বেসিক্যালি এনটা তোমার হতে পারে হচ্ছে গিয়ে 1 2 3 ডট 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 করে আই জে ডট 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 করে এরকম, বা জিরোও হতে পারতো, আমি 1 থেকে শুরু করে দিই জায়গা খুশি এটা। তাহলে প্রত্যেকটা ওয়েভ ফাংশন তারা নর্মালাইজড এবং একে অপরের সাথে অর্থোগোনাল এই পুরো সেটটার মধ্যে, তাহলে সেটাকে বলা হবে, এটাকে বলা হবে দ্য সেট অফ দ্য অফ লিনিয়ার, মানে দ্য ওয়েভ ফাংশনস আর the set of these eigenfunction form a complete set। ঠিক আছে, আচ্ছা তাহলে the set of eigenfunction form a complete set যদি এটা হয়। আচ্ছা, এবং এই আইগেন ফাংশনগুলো কি হতে হবে, তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি সেটা স্যার আগের দিন বলেছে, ওটার মধ্যে যাচ্ছি না। অ্যান্ড ইচ আইগেন ফাংশন হ্যাজ টু বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনস আর নট অ্যাকসেপ্টেবল। কেন অ্যাকসেপ্টেবল নয় সেটা আমরা পস্টলেট 3-তে পড়ব। ঠিক আছে, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন অ্যাকচুয়ালি সেম আইগেন ভ্যালু দেয়, সেম আইগেন ভ্যালু দেয় না, তারা সেম স্টেটকে রিপ্রেজেন্ট করে, সেটা আরও ডিটেলে পড়বো। কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনস আর নট অ্যাকসেপ্টেবল ইন কোয়ান্টাম মেকানিক্স, এই জন্য প্রত্যেকটা ফাংশনকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ঠিক আছে, তাহলে সেটাকে বলে কমপ্লিট সেট। মানে ম্যাথামেটিক্যালি complete set can be represented as, এটাকে একটু এইভাবে দেখানো হয়, সাই সাই এইরকম, মানে এটাকে না ম্যাথামেটিক্যালি একটু এইভাবে দেখানো হয়। মানে এটা একটুখানি অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স, আমি জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য বলে রাখলাম। কমপ্লিট সেট মানে হচ্ছে এই সাইগুলোকে একে অপরের সাথে নর্মালাইজড এবং অর্থোগোনাল হতে হবে, তো সেটাকে ম্যাথামেটিক্যালি এরকমভাবে দেখানো হয়। মানে এটা একটু অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স এইভাবে লেখায়, আমি যাতে কমপ্লিটনেসের জন্য সে বলে রাখলাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট দ্য পস্টুলেট 2। হ্যাঁ, মানে যা যা বলা যায় বলে দিলাম। এবার হচ্ছে কিছু প্রবলেম করা উচিত আর কি, কিছু প্রবলেম করতে পারো, যেমন হচ্ছে কী করে এই যে মানে ওয়েভ ফাংশন মানে অপারেটরগুলোকে কী করে কাজ করানো যায়, কী ব্যাপার আর কি, কারণ অপারেটরটা যে প্রথম ইন্ট্রোডিউস হলো, তো সেটা কী করে কাজ করানো যায়, ওয়েভ ফাংশনের উপর কী করে কাজ করে, সেই জিনিসগুলো একটুখানি বলা যেতে পারে। যেমন ধরো
এক্সারসাইজ 1 হিসাবে আমি বলছি যে ধরো আমি বলছি যে ট্রান্সলেশনাল অপারেটর, টিএইচ, এটা টিএইচটা এই এফ এক্সের ওপর কাজ করে, তখনই বলেছিলাম এফ এক্স প্লাস এইচে নিয়ে যায়। তাহলে যদি আমার এরকম থাকে, ধরো আমি বলছি যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন, find the expression for t3x when fx টা x square plus 3x plus 2, এটা যদি হয় t3x না t3fx, এটা তাহলে এটা কি করে করবে? এটা হচ্ছে এই t3fx মানে হচ্ছে t3 এটা হবে। তাহলে এইটার উপরে কাজ করে কি দেবে? x প্লাস 3, এক্সটাকে x প্লাস 3তে নিয়ে চলে যাবে, এটা স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্সটাকে x প্লাস 3তে নিয়ে যাবে, প্লাস 2টা 2 থাকবে, এরকম থাকবে। আচ্ছা, এবার এটাকে জাস্ট লিখে ফেলো যে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 3x প্লাস 9 প্লাস 2, এইটা তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস কত হচ্ছে 20, এইটা তাহলে এই যে এটা হচ্ছে ফর্ম। ঠিক আছে, মানে এগুলো এরকম আসে, এরকম কোশ্চেন আসে, এটা একটা। আচ্ছা, তারপরে ধরো আর একটা করি, ধরো আমি বলছি যে ইফ এ অপারেটর মানে হচ্ছে ddx প্লাস 3x প্লাস 2, দেন ফাইন্ড the expression of a square, বা এস মানে এ অপারেটর স্কোয়ার না, আমি বলতে চাইছি এ স্কোয়ার অপারেটর, এইটা এটা কি করে করবে? আচ্ছা, এবারে এ স্কোয়ার অপারেটর বার করতে হবে, এটা কি করে করবে? কি করে করে এটা? তার জন্য হচ্ছে যে দেখো যে let us consider any arbitrary function আমি fx বললাম, তাহলে এটা কি হবে? a আগে fx এর উপরে কাজ করাই, মানে দেখো আমি তো কি বার করতে চাইছি? আমি এ স্কোয়ারের ফর্মটা বার করতে চাইছি, ঠিক আছে? তাহলে এ স্কোয়ারের ফর্মটা আমার কি হতে পারে? দেখো আমি এটা এইভাবে লিখতে পারতাম, এ স্কোয়ার fx, এটা মানে কি? এটা মানে a ডট a fx। তাহলে আগে আমি a fx টা বার করি, a fx এর উপরে আবার একটা a অপারেটর কাজ করাবো, তাহলে a স্কয়ার fx পাবো, মানে সেখান থেকে a স্কয়ারের ভ্যালুটা পেলেই আমি মানে a স্কয়ারেরটা দেখলেই পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে সেটাই একটা জায়গায় বলতে গিয়ে আমি থেমে গেলাম না। যদি দুটো অপারেটর থাকে তখন কি হবে? তখন কিন্তু মোস্ট ডান দিকে যেটা আছে সেদিক থেকে কাজ করতে থাকবে। মানে a স্কয়ার fx মানে কি? আমি এটাকে a ডট a fx করে লিখতে পারি, a ইন্টু a করে লিখতে পারি। তার মানে এটা কিন্তু কখনোই এই বাঁ দিকেরটা আগে কাজ করবে না, আগে মোস্ট ডান দিকে যেটা আছে সেটা আগে, মানে ফাংশনের একদম আগে যেটা আছে সেটা আগে কাজ করবে, তারপরে তার পরেরটা কাজ করবে। এই পার্টিকুলার কেসে হয়তো দেখতে লাগছে একই অপারেটর, সেই জন্য ঠিক আছে কিছু হচ্ছে না। ধরো এটা যদি x px থাকতো, তাহলে আগে px কাজ করবে, তারপরে pxটা ওয়েভ ফাংশনের উপরে কাজ করে, মানে আইগেন ফাংশন বা ফাংশনের উপরে কাজ করে যে ম্যাথমেটিক্যাল ফর্মটা দেবে তার উপরে নেক্সট অপারেটরটা কাজ করবে।
তবে আমি এক্স এর ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এই এক্সারসাইজগুলো করার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিস করানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার কেসে কি হবে, আমি প্রথমে এ এফ এক্সটা আমি বার করে নিই। তাহলে এটা হচ্ছে আমার ডিডি এক্স প্লাস 3x প্লাস 2, সেটা এফ এক্স এটা, তাহলে এটা অবশ্যই ডিএফ ডিএক্স প্লাস 3x এফ এক্স প্লাস 2fx, এটা হলো। ঠিক আছে, এইবার এটার উপরে দেন a স্কোয়ার fx, সেটা মানে a ডট fx a ডট, এই যে এইটার ভ্যালুটা আমরা পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে গিয়ে এখন df dx প্লাস 3x fx প্লাস 2fx। তাহলে এবার এর ওপরে এখন এই এটাকে কাজ করাবো, a মানে হচ্ছে ddx প্লাস 3x প্লাস 2, এইটা এখন এই টোটাল অপারেটরটা এখন কাজ করবে এইটার ওপরে dfx dx 3x fx প্লাস 2fx এর ওপরে এইটা। তাহলে এটা কী করে কাজ করবে, এটা একটা বিশাল বড় হবে। তাহলে দেখো এবার অপারেটর কী করে এক এক করে কাজ করে দেখো। তাহলে প্রথমে ddxটা এই পুরোটার ওপরে কাজ করবে, তাহলে প্রথমে ddx অফ দিস dfx dx প্লাস 3x fx প্লাস 2fx, তারপরে প্লাস 3x অফ ইন্টু এই পুরো জিনিসটা dfx dx প্লাস 3x fx প্লাস 2fx, এইটা প্লাস তারপরে একটা 2 ইন্টু, এটা তো জাস্ট এবার মাল্টিপ্লিকেশান হয়ে যাবে dfx dx প্লাস 6x fx প্লাস 4fx, এটা। এবার তাহলে প্রথম পার্টটা দেখি, প্রথম পার্টটা হবে হচ্ছে এটার উপরে কি হবে d2 fx dx2 প্লাস এটা হয়ে যাবে 3 ইন্টু x ইন্টু dfx dx প্লাস 3fx, কারণ x এর ডেরিভেটিভ 1 এটা, আচ্ছা, প্লাস 2 ইন্টু dfx dx, এটা হয়ে গেল। তারপরের ক্ষেত্রে 3x ইন্টু dfx dx প্লাস 9x স্কোয়ার ইন্টু fx প্লাস 6x ইন্টু fx প্লাস যেটা আছে 2 dfx dx প্লাস 6x fx প্লাস 4fx, এটা হবে। আচ্ছা, এইবার এখান থেকে এগুলো সব সিম্পলিফাই করো, এখান থেকে যা যা কেটে কুটে যাবে সেই জিনিসগুলো সব বার করতে হবে, বার করে এবারে স্কোয়ারের ভ্যালু পাওয়া যাবে। তাহলে সেটা করলে কি হবে, এটা যদি করি দেখো তো কি আছে এখানে, মানে যে 4 আর 3 7 7fx আছে, এখানে 7fx হচ্ছে, আর এদিকে 2fx dx আর এদিকে 2fx dx, তার মানে 4fx dx হচ্ছে। আচ্ছা, তারপরে এইদিকে 3 আছে, তার লিখে ফেলি, তাহলে d2 fx dx স্কোয়ার প্লাস এদিকে 3x এদিকে 3x আছে, তার মানে 6x dfx dx আছে, প্লাস এদিকে 3fx আছে, এদিকে 4fx আছে, তার মানে 7fx প্লাস এদিকে 2 dfx dx আছে আর এদিকে 2fx dx আছে, তার মানে 2fx dx আছে, তার মানে 4 dfx dx। আচ্ছা, প্লাস এদিকে 9x স্কোয়ার আছে আর কোনো x স্কোয়ার নেই,
তাহলে 9x² fx প্লাস এদিকে হচ্ছে 6x fx আছে, 6x fx আছে, 12x fx। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে ব্যাস, আর তো কিছু নেই, সব হয়ে গেল। তাহলে এবার এখান থেকে এফএক্সগুলোকে পুরো আলাদা করে ফেলো, কারণ আমার বাঁ দিকে ছিল a² fx, তাহলে আমি ছিল d2/dx² প্লাস 6x ddx প্লাস 7 প্লাস 4 ddx প্লাস 9x² প্লাস 12x। এইটা ইন্টু fx, আর আমার বাঁ দিকে ছিল a² fx। তাহলে দেন স্কোয়ারের ভ্যালু কী হলো, এই পুরোটা d2/dx² প্লাস 6x ddx প্লাস 4 ddx প্লাস 9x² প্লাস 12x প্লাস 7। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু অপারেটরের ভ্যালু একটা একটা করে বার করতে হবে, এক এক করে কাজ করিয়ে। তাহলে একই রকমভাবে আমি যদি a³ এর ভ্যালু বার করতে বলি, a³ এর ভ্যালু বার করতে পারবে এইভাবে। তাহলে এবার ধরো আমি বাড়িতে যদি কিছু কাজ দিই, যদি এরকম করো যে এটা হলো, ধরো আমি বলছি যে consider a function psi xy, যেটা দেখতে এরকম, sin k1x into sin k2y, and then show that whether it is an eigenfunction of operator A equals to h²/2m d2/dx²/d2/dy²। এইটা দেখাবে তো। তাহলে এটা কী করে করবে, এই ফাংশনটা নেবে, তার উপরে এই অপারেটরটাকে কাজ করাবে। এবার অপারেটর আমি কী করে কাজ করানো হয় এই জায়গাটায় দেখালাম। যখন মানে প্লাস হিসাবে আছে, তখন প্রথমে আগে এইটা পুরোটার উপরে কাজ করলো, তারপরে এইটা পুরোটার উপরে কাজ করলো, তারপরে এইটা পুরোটার উপরে কাজ করলো। তাহলে এখানেও তাই হবে, প্রথমে আগে -h²/2m d2/dx² পুরোটার উপরে কাজ করবে, প্লাস -h²/2m d2/dy² পুরোটার উপরে কাজ করবে। এইবার কোনটা কার উপরে কাজ করবে, যেটা পার্শিয়াল ডেরিভেটিভ আছে, কোনটা কার উপরে কাজ করবে, তখন কী হবে সেইভাবে করবে। ঠিক আছে? তাহলে যখনই প্লাস হিসাবে থাকবে পুরো ভেঙে ফেলতে পারো, বা মাইনাস হিসাবে থাকবে একদম সিম্পল অঙ্কের মতো পুরো ভেঙে ফেলতে পারো। ভেঙে ফেলে একটা একটা করে পুরোটার উপরে কাজ করিয়ে এটা করবে। ঠিক আছে? এইটা আচ্ছা এতক্ষণ ধরে তো সব মানে অপারেটরকে আইগেন ফাংশনের উপর কাজ করিয়ে তুমি অ্যাজ এক্সামে দেখো অপারেটরের ফর্ম বার করছো, আর যদি আইগেন ভ্যালু ইকুয়েশন মেনে চলে তাহলে আইগেন ভ্যালু বার করবে, তাই তো? মানে আইগেন ভ্যালু ইকুয়েশন, তুমি তো আইগেন ভ্যালু ইকুয়েশন যদি মেনে চলে তাহলে তো আইগেন ভ্যালুও বার করতে পারবে এই প্রতিটার থেকে, তাই না? মানে ধরো আমি বলছি যে কনসিডার অবশ্যই আইগেন ভ্যালু বার করাটা আমরা পরের পস্টুলেটে অনেক কিছু বলবো, সেই জন্য এখানে আর কি বলা হয়নি। যে আমি বলছি ধরো আমার সাই এক্সটা এরকম দেখতে, √2/l sin πx into l, and the Hamiltonian operator -h²/2m d2/dx²। ঠিক আছে? তাহলে ফাইন্ড the eigenvalue alpha where এই h psi x এর উপরে কাজ করে আলফা ইন্টু psi x দেয়, এইটা বার করবে। ঠিক আছে? এই আলফার ভ্যালুটা বার করবে। তাহলে এই প্রবলেমগুলো করবে তো একটু।
ঠিক আছে? দাঁড়াও, আর একটা ইম্পর্টেন্ট আমি প্রবলেম দিয়ে দিচ্ছি, মানে ইম্পর্টেন্ট প্রবলেম, বা এটা একটুখানি ভাববে এটা নিয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে মানে আইগেন ভ্যালু তো বার করছো, আইগেন ভ্যালু ইকুয়েশন থেকে আইগেন ভ্যালু বা এই বাকি সব কিছু তো বার করছো। যদি আমি বলি যে ফাইন্ড দ্য ফর্ম অফ, এখন আইগেন ফাংশন যদি বার করতে বলি, find the form of eigenfunction of the operator minus h cross ddx, এইটা যদি বার করতে বলি, মানে আইগেন ভ্যালু বারবার বার করছি বা অপারেটরের ভ্যালু, অপারেটরের ফাংশনাল ফর্ম বার করছি। এবার যদি উল্টোটা বলি, অপারেটর দিয়ে দেওয়া হয়েছে, এবার যদি আইগেন ফাংশন বার করতে বলা হয়, এটা একটু ভাববে তো কীভাবে করা যায়। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি না, মানে আমি হিন্টস দিয়ে দিতে পারি। মানে প্রথমে ধরো এটা ধরে নিলে যে এটা কনসিডার অ্যান আরবিট্রারি ফাংশন সাই এক্স। হ্যাঁ, মানে ধরো এরকমভাবে বললে যে সাই এক্স, তাহলে কী হবে, তাহলে এটা তো আইগেন ফাংশন বলেছে, তার মানে আইগেন ভ্যালু ইকুয়েশন মেনে চলছে, তাই তো? তাহলে ধরো আমি বলছি যে মাইনাস আই এইচ ক্রস ডিডিএক্স সাই এক্সটা আলফা ইন্টু সাই এক্সটাই, এইটা মেনে চলে। আমি এটা হিন্টস দিচ্ছি, এটা মেনে চলে। আইগেন ফাংশন মানে কি, আইগেন ভ্যালু ইকুয়েশন মেনে চলে মানেই আইগেন ফাংশন বলছে। যেখানে আলফাটা আইগেন ভ্যালু, তাহলে এটা যদি তোমার কাছে থাকে, তাহলে এখান থেকে তুমি সাই এক্স বার করবে। তাহলে ডিডিএক্স সাই এক্স হচ্ছে আলফা বাই আই এইচ ক্রস সাই এক্স। তাহলে এখান থেকে সাই এক্সটা বার করবে কি করে, তাহলে ডি অফ সাই এক্স হচ্ছে মাইনাস আলফা বাই আই এইচ ক্রস সাই এক্স ডিএক্স। তাহলে ডি অফ সাই এক্স বাই সাই এক্স হচ্ছে মাইনাস আলফা বাই আই এইচ ক্রস ডিএক্স। এবার দুদিকে ইন্টিগ্রেশন করো, তাহলে এবার এখান থেকে এটা কি হয়ে যাবে, এলএন সাই এক্স প্লাস সি ইকুয়ালস টু, ধরো এই যে এই মাইনাস আলফা বাই আই এইচ ক্রস এক্স প্লাস ধরো মানে এইদিকে আমি যদি মানে ধরো এইদিকে সিটা লিখছি না, প্লাস সি হয়ে যাবে। তাহলে এখান থেকে সাই এক্সের ভ্যালু পেয়ে দেওয়া যাবে, যে সিটাকে আমি, হ্যাঁ ঠিক আছে আমি সি লিখলাম। তাহলে এবার এখান থেকে সাই এক্সের ভ্যালু বের করা যাবে। তাহলে এবার এখান থেকে মানে এলএন সাই এক্স যদি এটা হয়, মানে এটাকে যদি আমি ধরো এলএন সি লিখি, মানে সিটা তো যে কোনো কনস্ট্যান্ট আর কি, সি না লিখে আমি এলএন সি লিখলাম। তাহলে এটা কি হয়ে যাবে, এলএন সাই এক্স বাই সি ইকুয়ালস টু মাইনাস আলফা বাই আই এইচ ক্রস ইন্টু এক্স। তাহলে এখান থেকে সাই এক্স বাই সি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা বাই আই এইচ ক্রস ইন্টু এক্স। তাহলে সাই এক্সটা হবে সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা বাই আই এইচ ক্রস ইন্টু এক্স। যে আইগেন ফাংশনাল ফর্ম করে দিলাম, এটা আমি করেই দিলাম, আর হিন্টস কি থাকে। ঠিক আছে, তাহলে দেখো এইরকমভাবে কিন্তু এই আইগেন ভ্যালু ইকুয়েশন, আইগেন ফাংশন, এইসব ব্যাপারগুলো নিয়ে এই পুরো জিনিসটা করা যায়। এটা বুঝতে পেরেছো? লাস্ট এই প্রবলেমটা বুঝতে পেরেছো? মানে আমি আইগেন ফাংশন বার করে এতক্ষণ সবসময় অপারেটর বলে দিচ্ছিলাম, অপারেটর ফর্ম বা আইগেন ভ্যালু বার করতে বলছিলাম, আইগেন ফাংশন বলে দিয়ে বা ফাংশনাল ফর্মটা বলে দিয়ে। এবার অপারেটর ফর্ম বলে দেওয়া হয়েছে, তার আইগেন ফাংশনাল ফর্মটা বার করতে বলা হয়েছে। তাহলে আইগেন ফাংশন মানেই আমি ধরে নিতে পারি যে সাই এক্স হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি ফাংশন, যেটা আইগেন ভ্যালু ইকুয়েশন মেনে চলছে ফর দ্য অপারেটর এটা। তাহলে সেটা যদি হয়, তাহলে আমি যেখানে বলছি যে আলফা ইজ দ্য আইগেন ভ্যালু, তাহলে এটা হবে। তাহলে এটা যদি হয়, তাহলে এবার সিম্পল জাস্ট অঙ্ক করা হয়েছে। এবার এটা যেহেতু ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, হ্যাঁ, তাহলে সেই জন্য একটা ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট থাকবে, মানে এলএন সি ইজ দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। মানে আমি সি দিয়েও লিখতে পারতাম, আমি তার বদলে এলএন সি লিখেছি, যে কোনো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনই তো হতে পারে। ঠিক আছে, আমি এটা লিখলাম। তাহলে এই এলএন সিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তাহলে এলএন সাই এক্স বাই সি হয়ে গেল। তাহলে এটা তো মাইনাস আলফা এক্স বাই আই এইচ ক্রস আছে, তাহলে এই পুরো ব্যাপারটা করলাম। মানে এটা বুঝতে পারছি তো? মাইনাস আলফা এক্স বাই আই এইচ ক্রস, ঠিক আছে।
আলফা এক্স বাই আই স্কয়ার। ঠিক আছে, এইটা কিন্তু খুব আসে, এই থার্ড কোশ্চেনটা আমার মনে আছে, ভীষণ ইম্পর্টেন্ট, ভালোই পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা বোঝা গেল তো আজকে। তাহলে এই দিস ইজ অল অ্যাবাউট পস্টুলেট 2। এবার আমরা নেক্সট দিন পস্টুলেট 3, 4 একসাথে হয়ে যাবে, খুবই ছোট ছোট। তারপরে আরো অনেক ভীষণ মানে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স আছে, সেগুলো বললে স্যার যা মনে করবে বলবে। ঠিক আছে তো, কোনো অসুবিধা হলে বলো, কোনো অসুবিধা থাকলে বা কিছু